ওয়েলকাম এভরিওয়ান, নিউরন মেডিকেল এডুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অপূর্ব অহম, চতুর্থ বর্ষ শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। আজকে আমরা আলোচনা করব লাংসের কিছু প্যাথোলজি নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো ভিডিও শুরুতে আমরা লাংসের কিছু কমন ডিজিজ সম্পর্কে জেনে নেব। সো যেমন হতে পারে কিছু কনজেনিটাল ডিজিজ, অবস্ট্রাকটিভ ডিজিজ, রেস্ট্রিকটিভ ডিজিজ, অ্যাটেলেকটিসিস অর কোল্যাপস, acute lung injury, infections and some tumors which might be benign or malignant or primary and metastatic. এরপরে আমরা পড়ব কনজেনিটাল ডিজিজ সম্পর্কে। সো কনজেনিটাল ডিজিজ সম্পর্কে জানার আগে লাংসের রেসপিরেটরি যে ডেভেলপমেন্টটা রয়েছে সেই ডেভেলপমেন্টের সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে রেসপিরেটরি সিস্টেমটা ডেভেলপ করে কোথা থেকে? রেসপিরেটরি ডাইভার্টিকুলাম থেকে। এই রেসপিরেটরি ডাইভার্টিকুলামটা ডেভেলপ করে ফোরগাট থেকে। সো এটা যদি হয় ফোরগাট, দিস ইজ দ্য রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। সো এই ডাইভার্টিকুলামটা কী করবে? কর্ডালি এক্সটেন্ড করবে এবং এর যে টার্মিনাল এন্ডটা এটা হচ্ছে দুটো লাং বার্ড ক্রিয়েট করবে। সো এই লাং বার্ড থেকে আলটিমেটলি লাং প্যারেনকাইমা তৈরি হবে। সো ডিউরিং দ্য ডেভেলপমেন্টাল প্রসেস যদি কোনো অ্যানোমালি দেখা যায় তখন সেটাকে আমরা কনজেনিটাল ডিজিজ বলবো। তাহলে কী হতে পারে? ডিউরিং দ্য ডেভেলপমেন্ট যদি এই ডাইভার্টিকুলাম থেকে অ্যাবনর্মাল বার্ডিং হয় তখন সেটাকে আমরা বলতে পারি ফোরগাট সিস্ট বা ব্রঙ্কোজেনিক সিস্ট। ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট যদি ট্র্যাক্টটা কমপ্লিটলি ন্যারোয়িং হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো অ্যাট্রিশিয়া। যদি পার্শিয়ালি ন্যারোয়িং হয়ে যায় তখন তাকে আমরা বলবো স্টেনোসিস। ডিউরিং দ্য ডেভেলপমেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ফোরগাট থেকে সেপারেটেড থাকে। যদি কোনো কারণে ফোরগাটের সাথে রেসপিরেটরি ট্র্যাক্টের একটা অ্যাবনর্মাল ওপেনিং তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। লাস্টলি, ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট কিছু অ্যাক্সেসরি ব্রঙ্কাস ডেভেলপ করতে পারে এবং কিছু অ্যাক্সেসরি লাং লোবস ডেভেলপ করতে পারে। সো এরপরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাটেলেকটিসিস বা লাং কোল্যাপস। সো প্রথমে আমরা যেটা করবো যে ডিফাইন করবো হোয়াট ইজ অ্যাটেলেকটিসিস। সো অ্যাটেলেকটিসিস মে বি ডিফাইন্ড অ্যাজ ইদার incomplete expansion of the lungs or collapse of the previously inflated lungs. So এই যে either incomplete expansion of the lungs এটা হতে পারে নিওনাটাল অ্যাটেলেকটিসিস বাচ্চাদের ক্ষেত্রে। যদি কোনো কারণে সারফেক্টেন্ট অ্যাবনর্মালিটিস হয় সেক্ষেত্রে লাংটা নর্মালি যেভাবে এক্সপ্যান্ড করতে সেভাবে করবে না। সো ইট মে লিড টু নিওনাটাল অ্যাটেলেকটিসিস। অ্যান্ড কোলাপস অফ অলরেডি ইনফ্লেটেড লাংস এটা অ্যাডাল্ট লাংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হতে পারে 3 রকমের: রিজর্পশন অ্যাটেলেকটিসিস, কম্প্রেশন অ্যাটেলেকটিসিস অ্যান্ড কন্ট্রাকশন অ্যাটেলেকটিসিস। আচ্ছা, হোয়াট ইজ রিজর্পশন অ্যাটেলেকটিসিস? সো বেসিক্যালি যদি কোনো কারণে এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন হয়, যেটা হতে পারে কোনো টিউমারের কারণে হতে পারে, ফরেন পার্টিকেলসের কারণে হতে পারে, মিউকাস প্লাগিংয়ের কারণে হতে পারে, যে কারণে হোক না কেন, যদি কোনো কারণে রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো অংশ অবস্ট্রাকশন হয়ে যায় তখন ওই অংশটা লাংসের যে এরিয়াতে এয়ার সাপ্লাই দেবে ওই এরিয়ার অ্যালভেলাইগুলো কী হবে? যে রিজর্পশন হয়ে যাবে, অর্থাৎ ওই অ্যালভেলাইয়ের ভিতরে যে বাতাসগুলো রয়েছে সেটা পার্শ্ববর্তী অ্যালভেলাইতে চলে যাবে বা রিজর্পশন ঘটবে। সো ওই এরিয়াটা তখন কোলাপস করবে। দিস ইজ দ্য রিজর্পশন অ্যাটেলেকটিসিস। কম্প্রেশন অ্যাটেলেকটিসিসটা হচ্ছে যদি কোনো কারণে প্লুরাল যে ক্যাভিটিটা রয়েছে, অর্থাৎ প্যারাইটাল প্লুর অ্যান্ড ভিসেরাল প্লুরার মাঝখানে যে ক্যাভিটি, এই ক্যাভিটিতে যদি কোনো কারণে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেটা হতে পারে ট্রান্সুডেট, এক্সুডেট অথবা ব্লাড, যদি টিউমার ডেভেলপ করে অথবা এয়ার অ্যাকুমুলেশন হয় যেমন নিউমোথোরাক্স, সেক্ষেত্রে কী হবে? যে ওই প্লুরাল যে ক্যাভিটিটা বা ওই প্লুরাল স্পেসের নিকটবর্তী যে অ্যালভেলাইগুলো সেই অ্যালভেলাইগুলো কোলাপস করবে। সো দিস ইজ দ্য কম্প্রেশন অ্যাটেলেকটিসিস। ফাইনালি, যদি কোনো কারণে লাং যে প্যারেনকাইমা রয়েছে সেখানে যদি ফাইব্রোসিস হয় তখন কি করতে দেবে না? সে যে অ্যালভেলাইগুলো আছে অ্যালভেলাকে এক্সপ্যান্ড করতে দেবে না। সো তখন কন্ট্রাকশন অ্যাটেলেকটিসিস ডেভেলপ করবে। সো এখানে আমরা একটা ক্লিনিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, একটা এক্স রে দেখতে পাচ্ছি কোলাপস লাংয়ের। ইট ইজ আ কোলাপস অফ দ্য রাইট লাং। সো আমরা দেখতে পাচ্ছি যে রাইট লাংয়ের ক্ষেত্রে কোনো এয়ার শ্যাডো নেই, কিন্তু লেফট লাংয়ের ক্ষেত্রে আমরা এয়ার শ্যাডো দেখতে পাচ্ছি। সো ইটস আ রাইট লাং কোলাপস। এরপরে যে ডিজিজটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পালমোনারি ইডিমা। প্রথমে যেটা আমরা জানতে হবে যে হোয়াট ইজ পালমোনারি ইডিমা। এটা আমরা বলতে পারি যে ইটস অ্যান অ্যাকুমুলেশন অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইন দ্য অ্যালভিউলার স্পেসেস। সো এটার কজগুলো কী?
কজের মধ্যে হচ্ছে আমরা একটা নেমোনিক্স দিয়ে কজগুলোকে মনে রাখতে পারি। ইনডেলো, ওকে। সো ইনক্রিজড পালমোনারি ভেনাস প্রেশার, ডিক্রিজড অঙ্কোটিক প্রেশার, লিম্ফেটিক অবস্ট্রাকশন অ্যান্ড সাম আদার কজেস। এর মধ্যে সবচেয়ে কমন কজ হচ্ছে যেটা ইনক্রিজ পালমোনারি ভেনাস প্রেশার, লেফট সাইডের হার্ট ফেলিয়ার, এটা হচ্ছে একটা মোস্ট কমন কজ। এটাকে আমরা অনেক সময় হিমোডাইনামিক ডিস্টারবেন্সও বলতে পারি, যে পালমোনারি ইডিমা ডিউ টু হিমোডাইনামিক ডিস্টারবেন্স, ওকে। সো ইটস আ মোস্ট কমন কজ। সো এখানে আমাদের কিছু একটু মরফোলজিটা জেনে রাখতে হবে, বিশেষ করে হিমোডাইনামিক যে পালমোনারি ইডিমা, এই ক্ষেত্রে মরফোলজিটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা গ্রসলি কী পাবো, গ্রসলি আমরা পাবো হচ্ছে যে লাংসটা, যেহেতু ইডিমা হচ্ছে তো আমার লাংসটা সোগি হয়ে যাবে, ওয়েট থাকবে এবং ফার্ম হয়ে যাবে। আলটিমেটলি আমরা হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স পাবো, যেটাকে আমরা বলবো ব্রাউন ইনডিউরেশন। এটা হচ্ছে গ্রসলি। আর মাইক্রোস্কোপিক্যালি আমরা কী পাবো, মাইক্রোস্কোপিক্যালি আমরা পাবো হচ্ছে যেখানে অনেক বেশি আমরা হিমোসিডিয়ান লাইডেন ম্যাক্রোফেজ পাবো, বা হার্ট ফেলিয়ার সেল বলা হয় যাদেরকে। এই হার্ট ফেলিয়ার সেলগুলো আমরা পাবো, হিমোসিডিয়ান লাইডেন ম্যাক্রোফেজ, এবং হচ্ছে অ্যালভিওলার ক্যাপিলারিসগুলো এনগোর্সড হয়ে যাবে, এনগোর্সড অ্যালভিওলার ক্যাপিলারি, ওকে। এছাড়া হচ্ছে আমরা অ্যালভিওলার মাইক্রো হেমোরেজ পাবো। নেক্সট যে ডিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ARDS, অর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অ্যান্ড পালমোনারি ইডিমা কম্বাইন্ডলি আমরা অনেক সময় অ্যাকিউট লাং ইঞ্জুরি বলে থাকি, বাট মেইনলি হচ্ছে অ্যাকিউট লাং ইঞ্জুরি বলতে আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটাকে প্রধানত বুঝিয়ে থাকি। সো ARDS, অর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা যদি আমরা ডিফাইন করি তাহলে আমরা বলতে পারি যে ইটস অ্যান ডিফিউজ অ্যালভিওলার ক্যাপিলারি অ্যান্ড এপিথেলিয়াল ড্যামেজ। সো মোট কথা হচ্ছে এটাকে আমরা মানে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ, আর যদি আমাকে ভেঙে ভেঙে বলি তাহলে ডিফিউজ অ্যালভিওলার ক্যাপিলারি অ্যান্ড এপিথেলিয়াল ড্যামেজ। কনসিকুয়েন্সটা কি? দ্যাট লিডস টু তিনটা কনসিকুয়েন্স। ফার্স্ট, র্যাপিড অনসেট অফ রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, সায়ানোসিস অ্যান্ড সিভিয়ার আর্টেরিয়াল হাইপক্সিয়া। এটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে যখন লাংসের অ্যালভিওলাইতে ড্যামেজ হচ্ছে, ক্যাপিলারি ড্যামেজ হচ্ছে বা এপিথেলিয়াল ড্যামেজ হচ্ছে, তখন কী হতে পারছে না, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সফার সেটা হচ্ছে না। সেটা না হলে তখন কী হবে, অক্সিজেনের অভাবে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হবে, এবং অক্সিজেনের অভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, উইচ উইল লিড টু সায়ানোসিস। এবং আলটিমেটলি যেহেতু টিস্যুতে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, সো আলটিমেটলি সিভিয়ার আর্টেরিয়াল হাইপক্সিয়া ডেভেলপ করবে। এই জন্য এটার আরেকটা নাম রয়েছে শক লাং, ওকে। সো হোয়াট আর দ্য কজেস অফ ARDS? ARDS-এর অনেকগুলো কজ রয়েছে, যেমন হতে পারে ইনফেকশন, যেটা হতে পারে ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। দেন হতে পারে ফিজিক্যাল ইনজুরি, হুইচ মে ইনক্লুড মেকানিক্যাল ট্রমা, পালমোনারি কন্টিউশন, বা হচ্ছে বার্নস হতে পারে। ইনহেলড ইরিটেন্স হতে পারে, হুইচ ইনক্লুডস অক্সিজেন টক্সিসিটি, স্মোক, কিছু কেমিক্যাল ইনজুরি হতে পারে, অ্যান্ড সাম হেমাটোলজিক্যাল কন্ডিশনস লাইক ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি, transfusion associated lung injury TRALI, and disseminated intravascular coagulation or DIC. Okay, so now let's talk about the pathogenesis of ARDS. So প্যাথোজেনেসিস অফ ARDS এর এটা শুরু হয় কীভাবে, ইনজুরি দিয়ে। অর্থাৎ একটা ইনজুরিয়াস কোনো সাবস্টেন্সের কারণে লাংসের যে অ্যালভিওলাইগুলো রয়েছে এটা ড্যামেজ হবে। ড্যামেজ হওয়ার পর সেখানে ইনফ্লামেশন ডেভেলপ করবে, ইনফ্লামেটরি সেল আসবে, এবং আলটিমেটলি হচ্ছে ওই জায়গাটাতে রিজলিউশন হবে। এবং এই যে পুরো ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটার কারণে কী হবে, যে নিউমোসাইট, অর্থাৎ লাং প্যারেনকাইমার যে প্রধান সেল নিউমোসাইট, সেই নিউমোসাইটটা ক্ষতিগ্রস্ত হবে। সো নিউমোসাইট ক্ষতিগ্রস্ত হলে নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা। এই সারফেক্টেন্ট রিলিজটা ঠিকমতো হবে না, সারফেক্টেন্ট অ্যাবনর্মালিটিস ডেভেলপ করবে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। এটি আমরা যদি ফ্লো চার্ট আকারে পড়ি তাহলে আমরা বলতে পারি যে প্রথমে ইনজুরি টু নিউমোসাইট অ্যান্ড এন্ডোথেলিয়াম, হুইচ উইল লিড টু এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন অ্যান্ড অলসো হুইচ উইল ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ দ্য অ্যালভিওলার ক্যাপিলারিস। সো কী হবে, পারমিবিলিটি বেড়ে গেলে এক্সট্রাভাসেশন অফ দ্য নিউট্রোফিল অ্যান্ড অলসো অ্যাকুমুলেশন অফ দ্য ইন্ট্রাঅ্যালভিওলার ফ্লুইড। আলটিমেটলি হাইলিন মেমব্রেন ফর্মেশন করবে, ইনজুরিটা রেজলিউশন হবে, এবং ইনজুরি রেজলিউশনের কারণে কী হবে, যে নর্মাল যে নিউমোসাইটগুলোর ফাংশনগুলো ছিল এই ফাংশনটা হ্যাম্পার হবে, সারফেক্টেন্ট অ্যাবনর্মালিটিস দেখা দেবে, হুইচ উইল আলটিমেটলি লিড টু রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, সাইনোসিস অ্যান্ড আর্টারিয়াল হাইপক্সিয়া।
সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস অফ এআরডিএস। আমরা এখানে হচ্ছে এআরডিএস একটা হিস্টোলজি দেখতে পাচ্ছি, স্লাইড দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে হাইলিন মেমব্রেন দেখা যাচ্ছে, হাইলিন মেমব্রেন। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য মরফোলজি অফ দ্য এআরডিএস। সো আমরা যদি গ্রসলি দেখি তাহলে যেহেতু আমার এখানে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেটরি ফ্লুইড রিলিজ হচ্ছে, সো এখানে কি হবে যে আমরা গ্রসলি লাংটাকে পাবো হেভি, ফার্ম, রেড অ্যান্ড ব্যাগি ডিউ টু কনজেশন অ্যান্ড ইনফ্লামেশন। মাইক্রোস্কোপে আমরা কী পাবো? মাইক্রোস্কোপ হইলে আমরা পাবো হচ্ছে ডিফিউজ অ্যালভিউলার ড্যামেজ অ্যান্ড হাইলিন মেমব্রেন। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ হাইলিন মেমব্রেন ইজ দ্য প্যাথোগনমিক ফিচার অফ এআরডিএস। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিউরন মেডিকেল এডুর ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।